Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita ma'am YouTube channel. আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? বেশ কিছুদিন আমাদের ক্লাস অফ ছিল। আমি তোমাদেরকে টাইমের সমস্যার জন্য ক্লাস প্রোভাইড করতে পারছিলাম না। তো আজকে আবারও ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে। আজকে আমাদের ক্লাস টপিক যেটা সেটা হলো ভার্বের ইম্পর্টেন্ট 10টা রুল কিন্তু আমরা ক্লাসে আজকে শিখবো। ভার্বের মোস্ট 10 ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে? ভার্বের 10 রুলস। তো এই সিরিজটা আমি তোমাদেরকে করাচ্ছি। এর আগে আমরা নাউন প্রোনাউনের গুরুত্বপূর্ণ 10টা করে নিয়ম শিখেছিলাম। আজকের টপিক হলো ভার্বের 10টা গুরুত্বপূর্ণ নিয়ম। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে, তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করবো আজকের ক্লাস। এটা হচ্ছে আমাদের সিলেবাস WAP KP 2024 এর জন্য, যারা নিউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো, রুল নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে? কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন উভয়ের সঙ্গে অল ব্যবহৃত হয়। যখন কাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহৃত হয় অল, তখন ভার্বটা প্লুরাল হয়। যখন আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহৃত হয় তখন ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে অল কথার অর্থ কি? অল কথার অর্থ হলো সব। সব মানে আমরা যেটা বুঝি সেটা হলো বহুবচন, এটাই আমরা জানি। তাহলে ভার্বটাকেও বহুবচন বসাবো, এটা আমরা ভাবতে পারি, কিন্তু নিয়ম কিন্তু আলাদা বলছে। কাউন্টেবল নাউনের সঙ্গে যদি ব্যবহৃত হয় অল তাহলে প্লুরাল ভার্ব, যদি আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহৃত হয় তাহলে সিঙ্গুলার ভার্ব। কাউন্টেবল মানে যা গোনা যায়, আনকাউন্টেবল মানে যা গণনা করা যায় না। এবার দেখো এখানে আরো একটা জিনিস বলেছে, অল ইকুয়াল টু যদি এভরিথিং হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। অল ইকুয়াল টু যদি এভরিবডি হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এভরিথিং মানে সবকিছু, তো সেই ক্ষেত্রে সিঙ্গুলার। আর অল ইকুয়াল টু যদি এভরিবডি, প্রত্যেকে মানে পার্সন বোঝায়, সেক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল। আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নেব। কি বলছে দেখো, অল আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, সবাই মিটিং এ উপস্থিত ছিল। তো এখানে অল ইকুয়াল টু যেটা বোঝাতে চাইছে সেটা হলো এভরিবডি। তাহলে অল ইকুয়াল টু যখন এভরিবডি, দেখো এখানে ভার্ব যেটা সেটা কিন্তু বহু বচনে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এখানে কিসে ব্যবহৃত হয়েছে? বহু বচন। আর এখানে অল যেটা সেটা কিন্তু কাউন্টেবল, মানে গোনা যাচ্ছে, প্রত্যেককে আমরা গুনতে পারবো, তাহলে কাউন্টেবল নাউন। আবার সেই সঙ্গে অল ইকুয়াল টু এভরিবডিকে বোঝাচ্ছে, তাহলে ভার্বটা হচ্ছে প্লুরাল অয়ার। নেক্সট এক্সাম্পল কি রয়েছে? অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো। তো এখানে অল ইকুয়াল টু এভরিবডি নয়, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো এভরিথিং, তাই না? তাহলে অল ইকুয়াল টু যখন এভরিথিং হচ্ছে তখন ভার্বটা কিন্তু সিঙ্গুলার বা এক বচনে বসলো, ইজ। আরেকটা জিনিস দেখো, এখানে অল যেটা সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ এক বচন। ক্লিয়ার? চলো নেক্সট রুল দেখে নেবো, রুল নাম্বার 2। এ লিটিল, লিটিল, দ্য লিটিল, মাচ লেস, মোর যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এদের পর সিঙ্গুলার ভার্ব বসে। আবারও বলছি, লিটিল, এ লিটিল, দ্য লিটিল, মাচ লেস, মোর সেন্টেন্সের সাবজেক্ট যদি হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। কি বলছে দেখো, লেস দেন এ মিলিয়ন অফ রুপিজ ইজ রিকোয়ার্ড। তাহলে এখানে মিলিয়ন অফ রুপিজ, এটা দেখে তোমার মনে হতে পারে যে অনেক টাকা, মানে ভার্বটাকে বহুবচনে করতে হবে, কিন্তু লক্ষ্য করো সেন্টেন্সের শুরুতে ছিল লেস। সেন্টেন্সের শুরুতে লেস থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, এক বচনে। মাচ ইজ নোন অ্যাবাউট দিস ম্যান, দেখো মাছ মানে বেশি, দেখে মনে হচ্ছে বহু বচনের, বাট মাছ যেহেতু সিঙ্গুলার ভার্ব বসেছে ইজ। এ লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো এটা একটা কিন্তু আমাদের প্রভার্ব, পরীক্ষাতে আসতে পারে, এটা মনে রাখবে। এ লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। তো দেখো এ লিটিল যেহেতু এখানে সাবজেক্ট, এ লিটিল নলেজ এটা যেহেতু সাবজেক্ট, তাহলে আমাদের ভার্ব যেটা বসবে সেটা কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ এক বচনের। তাহলে আবার রিপিট করছি আমি রুলটা, লিটিল, এ লিটিল, দ্য লিটিল, মাচ লেস, মোর যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এদের পর সিঙ্গুলার ভার্ব বসে। পরবর্তী রুল, রুল নাম্বার 3 কি বলেছে? যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। এটা এমন একটা রুল, মানে কি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। যে কোনো পরীক্ষাতে এই রুলটা থেকে পরীক্ষাতে কিন্তু মানে প্রশ্ন আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে, ঠিক আছে? তাহলে দুটো সাবজেক্ট উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট দিয়ে যুক্ত হলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো দ্য ডিরেক্টর, এটা আমাদের সাবজেক্ট 1। অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে দ্য ড্যান্সার্স, এটা হলো সাবজেক্ট 2। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন যুক্ত হয়েছে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট ছিল দ্য ডিরেক্টর, তাহলে বসলো ওয়াজ।
যেহেতু এটা সিঙ্গুলার, যেহেতু এটা এক বচন, তাহলে ভার্বটাকেও এক বচনে ব্যবহার করতে হবে, সেই জন্য কিন্তু এক বচনে বসলো। এবার তোমাদের মনে হতে পারে যে ম্যাম ইজ কেন বসলো না? তো এটা পাস্ট টেন্সে, সেই জন্য ওয়াজ বসলো। যদি প্রেজেন্ট টেন্স হতো সেক্ষেত্রে ইজ বসতো, এটা পাস্ট টেন্স তাই ওয়াজ অনার্ড বাই দ্য পাবলিক। ঠিক আছে, নেক্সট রুল নাম্বার 4 বলছে যখন দুই বা তার বেশি সাবজেক্ট যুক্ত হয়, নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, নান বাট, তখন নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। মানে কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে ভার্বের, সেই অনুযায়ী আমরা ভার্বটাকে ব্যবহার করব। দেখো এক্সাম্পলে কি বলেছে, নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ওয়াজ ইন হিজ ক্লাস। আচ্ছা, নাইদার দিয়ে শুরু হয়েছে, দ্য স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট 1, নাইদার নট দিয়ে যুক্ত হলো দ্য টিচার, এটা হলো সাবজেক্ট 2। তাহলে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা ছিল সেটা হলো দা টিচার, এটা হলো এক বচন। আর যেহেতু সেন্টেন্সটা অতীতকালে ছিল, পাস্ট টেন্সে, তো এক বচন হলে সেক্ষেত্রে আমরা ওয়াজ এর ব্যবহার করি। তো দা টিচারের জন্য কিন্তু ওয়াজ বসলো। যদি তোমার মানে অনেকের কিন্তু এই জায়গাটা গুলিয়ে যায়, অনেকে স্টুডেন্টস রয়েছে সেক্ষেত্রে ওয়ার লিখে চলে আসবে, কিন্তু না, দেখতে হবে যে দুটো সাবজেক্ট কি দিয়ে যুক্ত হয়েছে। যদি নাইদার নর দিয়ে যুক্ত হয়, তাহলে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্বটাকে ব্যবহার করব। যদি এক বচনে থাকে তাহলে সেই অনুযায়ী এক বচনে ভার্বটাকে ব্যবহার করব টেন্স অনুযায়ী, আর যদি বহু বচনে থাকে তাহলে টেন্স অনুযায়ী বহু বচনের ভার্বকে কিন্তু ব্যবহার করতে হবে। এই যে 3 নাম্বার আর 4 নাম্বার রুল যেটা বললাম, এই দুটো রুল থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে সব সময়। তো একটা গুরুত্বপূর্ণ নিয়ম ছিল এই 3 আর রুল নাম্বার 4। চলো নেক্সট রুল নাম্বার 5 কি বলেছে, নাইদার, আইদার, নান, এনিওয়ান, ইচ, এভরি এরপর সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। এটা মনে রাখতে হবে। নাইদার অফ দ্য টু বয়েজ, দেখো কি দিয়ে শুরু হয়েছে, নাইদার দিয়ে, তাহলে নাইদার দিয়ে যদি শুরু হয় তাহলে ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, তোমাদের মনে হতে পারে বয় অ্যান্ড গার্ল এন্ড দিয়ে যুক্ত রয়েছে তাহলে সাবজেক্ট হয়ে যাবে বহুবচন, কিন্তু না, দেখো কি দিয়ে স্টার্ট ছিল, এভরি দিয়ে। তাহলে এভরি দিয়ে যদি থাকে, মানে এভরি দিয়ে যদি স্টার্ট হয় কোনো সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বেরই ব্যবহার করে থাকি, হ্যাজ বিন ইনভাইটেড। মনে থাকবে, নাইদার, আইদার, নান, এনিওয়ান, ইচ, এভরি, নান দিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে। এবার নানের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম আছে। যদি কাউন্টেবল হয়, যদি নানের পর কাউন্টেবল নাউন থাকে, নানের পর যদি কাউন্টেবল নাউন থাকে, এটা একটু নোট ডাউন করে রাখতে পারো। নানের পর যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে, প্লুরাল ভার্ব। আর যদি আনকাউন্টেবল নাউন থাকে নানের পর, আনকাউন্টেবল নাউন, তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। নানটা একটু ব্যতিক্রম, নানের পর যদি কাউন্টেবল নাউন থাকে প্লুরাল ভার্ব, নানের পর যদি আনকাউন্টেবল নাউন থাকে সিঙ্গুলার ভার্ব। চলো নেক্সট রুল নাম্বার 6 কি বলেছে, যখন ইচ ব্যবহৃত হয় প্লুরাল সাবজেক্টের পর। আচ্ছা, একটু আগে আমি বলেছি যদি সেন্টেন্সের শুরুতে ইচ থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, শুরুতে যদি থাকে। কিন্তু এখানে বলছে যে ইজ যদি ব্যবহৃত হয় প্লুরাল সাবজেক্টের পর, মানে সাবজেক্টের পরে যদি ইজ ব্যবহৃত হয়, আর সাবজেক্টটা যদি বহু বচনে থাকে আর তারপরে যদি ইজ ব্যবহৃত হয় তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল হয়। ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস হ্যাজ টু সাবমিট হিজ ওন অ্যাসাইনমেন্ট, এখানে ইচ দিয়ে শুরু হয়েছিল তাই এখানে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এবার দেখো দে মানে কি, দে মানে হচ্ছে তারা, এটা হচ্ছে বহুবচন। তাহলে সাবজেক্ট বহুবচন, তারপরে ইচ বসেছে, তখন কিন্তু আর সিঙ্গুলার ভার্ব বসবে না, তখন কিন্তু প্লুরাল ভার্ব বসবে। দে ইচ আর অনেস্ট। তাহলে পার্থক্যটা বুঝলে, যদি সেন্টেন্সের শুরুতে ইচ ব্যবহৃত হয় সিঙ্গুলার ভার্ব, আর যদি বহুবচনের সাবজেক্ট যেটা মানে প্লুরাল সাবজেক্টের পর যদি ইচ ব্যবহৃত হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে। এটাও একটা গুরুত্বপূর্ণ নিয়ম। পরবর্তী রুল দেখে নেবো, রুল নাম্বার 7। দেখো যখন নান অফ ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের সঙ্গে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, আর যখন আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহৃত হয় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। এই নানের ব্যবহারটা কিন্তু একটু আগেই আমি তোমাদেরকে সংক্ষেপে ব্রিফলি বলে দিয়েছি। নান অফ দ্য বয়েজ, দেখো নান দিয়ে শুরু হয়েছে, নান অফ রয়েছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে, দেখো নানের পর কিন্তু অফ রয়েছে। বয়েজ যেটা সেটা কিন্তু কাউন্টেবল নাউন, গুনতে পারি, তাই না?
কাউন্টেবল নাউন, সেই জন্য এখানে দেখো প্লুরাল ভার্ব বসলো হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। নান অফ দ্য ওয়ার্ক, নান অফ রয়েছে দ্য ওয়ার্ক, কাজ যেটা সেটাকে আমরা গুনতে পারি না, তাই না? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন দ্য ওয়ার্ক, ওয়ার্ককে আমরা গুনতে পারি না, কাজকে কখনো গুনে শেষ করা যায় না, তাহলে ইজ কমপ্লিটেড। তাহলে যা আনকাউন্টেবল, নান অফ এর পর যদি আনকাউন্টেবল নাউন থাকে তখন আমরা ভার্বটাকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে থাকি। টেন্স অনুযায়ী কিন্তু ভার্বগুলো বসে থাকে, ঠিক আছে? প্রেজেন্ট হলে ইজ, পাস্ট হলে ওয়াজ, আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় সেক্ষেত্রে হ্যাজ। তো এগুলো কিন্তু টেন্স অনুযায়ী বসবে। চলো নেক্সট, রুল নাম্বার 8। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। দা নাম্বার অফ, তারপর যদি প্লুরাল নাউন থাকে সিঙ্গুলার ভার্ব বসবে। যদি এ নাম্বার অফ দিয়ে স্টার্ট হয় তারপর যদি প্লুরাল নাউন থাকে প্লুরাল ভার্ব বসবে। তাহলে পার্থক্যটা কোথায়? যদি দা নাম্বার অফ দিয়ে শুরু হয় সিঙ্গুলার ভার্ব, যদি এ নাম্বার অফ দিয়ে স্টার্ট হয় প্লুরাল ভার্ব, আর মিডিলে নাউনটা কিন্তু সবসময় প্লুরাল হচ্ছে। চলো একটু এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ 50। দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্টস যেটা সেটা প্লুরাল, বহু বচন, কিন্তু সিঙ্গুলার ভার্বের ব্যবহার করেছি কারণ দা নাম্বার অফ দিয়ে স্টার্ট হয়েছে। আর যদি এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার লেট ফর ক্লাস, দেখো এ নাম্বার অফ দিয়ে রয়েছে, প্লুরাল রয়েছে, নাউনটা প্লুরাল, প্লুরাল নাউন, ভার্বটা প্লুরাল, ভার্বটা কি হচ্ছে? প্লুরাল, কারণ কি? এ নাম্বার অফ দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে দা নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এটা কিন্তু মানে সেই ম্যাথে কি হয়, কিছু রুল থাকে যেগুলো আমরা একেবারে মনে গেঁথে নিই, তাই না? এই রুলটাও সেরকমই, মনে একেবারে গেঁথে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট, রুল নাম্বার 9। কি বলছে দেখো, ডিস্টেন্স দূরত্ব, পিরিয়ডস অফ টাইম সময়, সামস অফ মানি টাকার সমষ্টি, মেজারমেন্ট পরিমাপ, এদের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। 3 miles is too far to walk, দেখো 3 miles, 3 মাইল। তো 3 মাইল মানে কি? একের বেশি, একের বেশি হলে আমরা জানি সেটা বহু বচন। তোমাদের দেখে মনে হতে পারে 3 মাইল এটা বহু বচন, এরপর আমি আর এর ব্যবহার করব আর, কিন্তু এটা ভুল। নিয়ম অনুযায়ী যদি ডিস্টেন্স বোঝায় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। ইজ 20 আওয়ার্স 20 ঘন্টা, ঠিক আছে? পিরিয়ড অফ টাইম, তবুও ইজ বসবে। 10 রুপিস 10 টাকা, সামস অফ মানি যদি হয় সেক্ষেত্রে ইজ বসবে। ইজ নট এনাফ। নেক্সট কি বলেছে, 2 লিটার্স অফ মিল্ক ইজ নিডেড, তো 2 লিটার দেখো এটা পরিমাপ, মেজারমেন্ট। অ্যাকচুয়ালি মেজারমেন্ট সেটা ওই লেন্থের ক্ষেত্রেও হয়, আবার এই ক্ষেত্রে LENGTH লেন্থের ক্ষেত্রেও হয়, বা এই যে মিল্কের ক্ষেত্রেও হবে 2 লিটার্স, তো ইজ নিডেড। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 3 miles is too far to walk, 20 hours is required to go there, 10 rupees is not enough, 2 liters of milk is needed। তাহলে দূরত্ব, পিরিয়ডস অফ টাইম, সামস অফ মানি, মেজারমেন্টের পর সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে এই টাইপের কোশ্চেন বেশি আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই রুলটা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু বেশি প্রশ্ন দিয়ে থাকে। চলো নেক্সট, রুল নাম্বার 10, আজকের ক্লাসের শেষ রুল। কি বলেছে, অন অফ দা, তারপর প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, সাম অফ দা প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল নাউনের পার্ট যেটা সেটা ঠিকঠাক আছে, অন অফ দা থাকলে সিঙ্গুলার ভার্ব, সাম অফ দা থাকলে প্লুরাল ভার্ব। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। অন অফ দা স্টুডেন্টস ইজ ইন্টেলিজেন্ট, দেখো অন অফ দা রয়েছে, নাউনটা হচ্ছে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব, কারণ কি? অন অফ দা, অন দিয়ে স্টার্ট হয়েছে সেই জন্য। সাম অফ দা স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, দেখো সাম অফ দা স্টুডেন্টস প্লুরাল নাউন রয়েছে, ভার্বটা প্লুরাল, কারণ কি? সাম দিয়ে স্টার্ট হয়েছে, সাম অফ দা। অন থাকলে সিঙ্গুলার ভার্ব, সাম থাকলে প্লুরাল ভার্ব। তো এটাও কিন্তু সেই রকমই রুল, যেটা মানে মনে এর একটা প্রতিচ্ছবি তোমাকে তৈরি করে সবসময়, যেমন আমরা ম্যাথের রুলগুলোকে মনে রাখি একটা প্রতিচ্ছবি তৈরি করে, এই রুলগুলোকেও সেরকম ভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই ছিল 10টা রুল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কোনো রুল নিয়ে কোনো ডাউট বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেখানে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো, দেখো ফেসবুকে 14K 14,000-এরও বেশি মেম্বার রয়েছে সেখানে, এটা দেখলেই সেখানে জয়েন হয়ে যাও। আবার টেলিগ্রামেও জয়েন হতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও বলছি, ফার্স্ট টাইম যদি হয়ে থাকো, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে
তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।